মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে, কিন্তু খুবই খারাপ একটা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন, আমি যখন এই নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে। এদিকে আবারও সমন্বয়কদের উপর কঠিন বিপদ এসেছে। আওয়ামী লীগের ভয়ঙ্কর তুপের মুখে সার্জিস হাসনাত। কপাল খুলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশটা তারা দখল নিচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূস নতুনভাবে দেশ নিয়ে আগাচ্ছেন। সমন্বয়কদের একটা উইকেট ফালাই দিল আওয়ামী লীগের ছাত্রলীগ। কিভাবে আপনারা অনেকেই জানেন, মানে এই ঘটনাটা কি অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের নিজের মুখের কথা। আর সেই অভাগা দেশটি হচ্ছে বাংলাদেশ, সে হতভাগা মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। এই দেশ কি সেনাবাহিনী চালাচ্ছে? এই দেশ কি প্রধান উপদেষ্টা চালাচ্ছেন? এই দেশ কি উপদেষ্টারা চালাচ্ছেন? এই দেশ কি সমন্বয়করা চালাচ্ছেন? এই দেশ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাচ্ছে? এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগের ঠিক কি করণীয়, সেই নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন মহলে। ইতিমধ্যে দেখা গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবন, তাতে তাণ্ডব লীলা চালানো হয়েছে এবং সেই তাণ্ডব লীলার ঘটনার পরে কিন্তু আরো বিপদে পড়েছে আওয়ামী লীগ। প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রু মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে। ঠিক এইটা শোনার পর তারা রাজপথে নেমে যায় এবং তারা রাজপথে নেমে কিন্তু সমন্বয়কদের প্রথম ধরে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা চলছে রাজপথের মধ্যে। সর্বশেষ সমন্বয়কদের উপর প্রভাব পড়ে। গাইজ, আপনারা সবাই জানেন আওয়ামী লীগের শেখ হাসিনা ভারত থেকে যুদ্ধের ঘোষণা দেয় এবং সেই যুদ্ধের ঘোষণা শুনে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে তাণ্ডব করে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলি কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ সমন্বয়কদের কি হয়, সার্জিস হাসনাদের কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি বলতেছে, আলোচনা করতেছে, আবার সমালোচনা করতেছে, সব কিছুই দেখাবো। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই তাণ্ডবগুলোর বিষয়ে এবং সমন্বয়কদের নিয়ে যে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। এই যে দেখুন, সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট, তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার। কয়দিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, কে ডেকেছেন? অমুকে অমুক দল গোপনে করছে, আমি প্রকাশ্যে করছি। গোপনে যেই বেটা করছে সেই বেটা স্বাধীনতা আইনা দিতে পারছে, আর আপনি প্রকাশ্যে করে করছেনটা কি? আপনি প্রকাশ্যে করে আমার জন্য কি নিয়ে আসতে পারছেন? বড় বড় কথা বললে তো লাভ নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে, তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে। আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে, বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে। সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত। এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না। মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনৈক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায়, আর কিচ্ছু না। এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না। যারা গত 16 বছর একটা শব্দ চয়ন করে নাই, অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, কার্যক্রম ছিল না, বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না, ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন। অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না। আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল, অমুকে তার ছিল। তা আমি তো গবেষণা করে দেখলাম, গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে। তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হক নূরের। কথাটা সহ্য হবে না অনেকের, কিন্তু নুরুল হক নূরের কর্মী বাহিনী, এই যে আপনার কি নাম, হাসনাত কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া, আমি নুরুল হক নূর বক্তব্য দিচ্ছে, পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে
ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে। আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না। বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি, আওয়ামী লীগের রাহজানি, আওয়ামী লীগের লাঠিপেটা, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, গুম, খুন। কারণ এদেশের মানুষের সাথে এটাই যায়, এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না। অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন? হ্যাঁ, আমি বলছি, অনেকগুলো কারণে বলছি। আমরা 5 তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না। জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না, জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন, জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই, অনলাইনে যুদ্ধ করেন নাই, অফলাইনে যুদ্ধ করেন নাই, আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না, আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহারথীতে রূপান্তরিত হয়েছে। অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ, একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে। কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন, কথা বলতে পেরেছেন, রাজনীতি করতে পারছেন, বিভিন্ন জায়গায় যেতে পারছেন। এখন আপনাকে ঠেকায় কে? এই যে এত কিছু পারছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না। এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে, এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে, এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে, এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে। এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের কিছু সুশীলগণ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন। এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না। রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার, হয়রানি, মামলা, হামলা, বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো। বাংলাদেশে 5 তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম, সেই দৃশ্যের যারা নায়ক, তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন, তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না। যদি আজকের 5ই আগস্টের এই নাহিদদের অবদান, এই আসিফদের অবদান, এই সার্জিসদের অবদান, এই হাসনাতের অবদান, কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন, বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন, তাদেরকে যদি আমরা ভুলে যাই, এর চাইতে আহাম্মুকি আর কিছুই হবে না। এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কি ছিল, কোন সময় তার পোস্টার ছিল, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পদ ছিল, সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে, যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ 24 ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে। মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহাপাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। কথাগুলো এজন্য বলছি, বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন, আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই। যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে, তত বড় প্রশস্ত হৃদয় থাকতে হবে। প্রত্যেকটি বাচ্চা, একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে, বক্তব্য দেয়, সেখানে এসে একদল ওই শাহবাগী এসে সেখানে ঝাপটে পড়ে, মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না। বয়সে আপনার অর্ধেক সমান না, তাকে নিয়ে আপনার যা যা চিত বক্তব্য, মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের 12টা তো বাজাচ্ছেন, আর আপনার 12টার কিছু আসে যায় না। আপনার তো কোনো পার্স নাই, জনগণ আপনাকে ভালোবাসে না, আপনাদের কোনো মূল্যায়নও নাই। কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন, কলম যুদ্ধ করছেন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন, ওই দলের 12টা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন। এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান, কম্বলের লোম বাঁচলে যেমন কোনো কিছু থাকে না, একজন রাজনীতিবিদ, একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাঁচলে একেবারে নির্ভেজাল, নির্ভুল, একেবারে সহিশুদ্ধ, সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না। সহিশুদ্ধ মানুষ হতে পারে না। রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল, তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না। যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন, ছাত্রলীগ বানাচ্ছেন, সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন, তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন। যে ব্যক্তি আর একজনকে শাহবাগ বানাচ্ছেন, সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন, আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন। আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন, বর্তমানের জন্য আপনি কি করছেন।
এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন? তাদেরকে আমরা সম্মানিত করছি, শ্রদ্ধা করছি, ভালোবাসছি, কারণ তারা আমাদের জন্য যা করেছে। গাজীপুরের ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আমরা অনেকে নিশ্চয়ই দেখেছি। এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, আমি যদি ভুল না করে থাকি। মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি, আমরা এক কথায় হাসনাত সার্জিস এভাবে বলি। কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ। এবং এরপর যে কয়েকটা ঘটনা ঘটলো, এখানে বক্তব্যটার মধ্যেই বেশ আপত্তিকর ইস্যু আছে, যেখানে এক ধরনের মব উস্কে দেওয়ার বক্তব্য আছে। কেউ কেউ এটাকে আমরা যদি এভাবে দেখতে চাই যে তিনি হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছেন। হিট অফ দ্য মোমেন্ট বলা যায় না, মানে একেবারেই বলা যায় না। আমি আগেও বলেছি এরা আমার খুবই স্নেহভাজন, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি না, ম্যাচুরিটি, এগুলোর ব্যাপারে তাদের সতর্ক হতে হবে। কিন্তু এরপর আরও একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি আরও ভয়ঙ্কর বলে মনে করি। ইয়ারকি নামে একটা পেজ আছে, আমরা চিনি অনেকে। এটা মানুষ ফান অনেকেরই নানান রকম উইট ফান স্যাটায়ার করে। তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো। খুব মন দিয়ে দেখি না, অনেকে শেয়ার করলে আসে, তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন। যাই হোক, আমার আলোচনার বিষয় সেটা না। কিন্তু ইয়ারকি একটা স্টেটাস দিয়েছিল, সেখানে তারা তাদের স্বভাবসংলভ ভঙ্গিতে ফান করছে এভাবে। এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন, পরেরটা কিন্তু কোট আনকোট, আমি এই জায়গাটাই নিতে চাই, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল ... এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ, মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস। আমি আবার পড়ি, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল। এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ। উপরে ইয়ারকি লিখছে, ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই, আল্লাহ বাঁচাইছে। যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে। একটা মব জাস্টিস না, উনি ক্ষুব্ধ ছিলেন, মব মারানি বলেছেন। আমিও মব জাস্টিস কখনোই বলি না, মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না, মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয়। যাই হোক, এইটাই শেষ হয়ে যায়নি, এটা স্টোরি হলো আসলে এই কারণে। এই স্ট্যাটাসের নিচে জনাব হাসনাত আব্দুল্লাহ এসে মন্তব্য করেছেন, সেখানে তিনি বলছেন, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, আমি আবারও পড়ি, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, জনাব সার্জিস তেমন একটা কথা বলেনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনে এক ধরনের সায় দেখা যেতে পারে, কারো কারো মনে হতে পারে, কারো মনে নাও হতে পারে। এ দুজন আমাদের দেশে তো বটেই, সারা বিশ্বে, বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ। ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে, সুতরাং তাদের প্রতি ফোকাস আছে। জনাব হাসনাত এখানে একেবারে ক্লিয়ারলি মব উস্কে দিচ্ছেন, এবং ইয়ারকির পেজে এসে তিনি যেটা করেছেন তাতে আর এটাকে হিট অফ দ্য মোমেন্ট এভাবে বলা যায় না। ক্লিয়ারলি মনে হবে যে উনি শান্ত মাথায় সুস্থভাবে আবারও ওই অবস্থানটাকে এন্ডোর্স করছেন। এটা খুবই অ্যালার্মিং ব্যাপার, এটা খুবই অ্যালার্মিং ব্যাপার। ওনার মন্তব্য যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মূল হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত, মানে সন্ত্রাসী আওয়ামী লীগের যারা আছে, যদিও আমি প্রায় 90 বা 100% আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী, তাদেরকে নির্মূল হওয়া পর্যন্ত এটাই তার অবস্থান। মানে এই যে মব যাবে এবং তারা তাদের ব্যবস্থা নেবে, এটাই তার অবস্থান। আমি বিশ্বাস করি তাদের সদিচ্ছা, তাদের কোনো খারাপ পরিকল্পনার সাথে, তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আমি ট্রুলি মনে করি না। তারা তাদের ক্ষোভ থেকে কথা বলেন, তারা তাদের সদিচ্ছা থেকেই কথা বলেন আমি মনে করি। এবং তারা যেহেতু রাস্তায় নেমেছেন, তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ক্রোধ এবং ঘৃণা, যে রেজিম চলে গেছে, তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে, তাদের প্রতি অনেক বেশি হবে, এটাও স্বাভাবিক। অ্যাবাভ অল তাদের যে বয়স, এই বয়সে আবেগের ইন্টেন্সিটিও বেশি থাকে। কিন্তু
তারা যে জায়গায় এখন অপারেট করছেন, তারা খুবই ফোকাসের মধ্যে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন আহ্বায়ক জনাব হাসনাত, এবং আমি জানি না ছাত্রদের রাজনৈতিক দল যেটা ঘোষিত হতে যাচ্ছে তাতে উনি যাবেন কিনা, গেলে উনি খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন নিশ্চিতভাবেই। সেখানে এসে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, খুব খারাপ বার্তা দেয় আমাদের রাষ্ট্রকে। আমি বারবার বলি জনাব হাসনাতকে আমি অনেক জায়গায়, জনাব সার্জিসকে আমি অনেক জায়গায় যেতে দেখি, যে গিয়ে শুধু আন্দোলনরত মানুষদের সাথে না, তারা সরকারের সাথে মধ্যস্থতা করছে, সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন। এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না। এই কারণে যে এগুলোতে হয়তো তাদের এক ধরনের সক্ষমতা দেখা যায়, যে তাদের বিরাট ক্ষমতা আছে, তারা ওটা করতে পারেন, সেটা করতে পারেন। একদিকে মব ম্যানেজ করছেন, একই সাথে সরকারকে চাপ দিচ্ছেন বা সরকারকে তারা ইনফ্লুয়েন্স করছেন, তাদের বিরাট প্রভাব আছে সরকারের উপরে। কিন্তু দিনের শেষে এগুলো প্রত্যেকটাই খুব খারাপ বার্তা দেয় আসলে আমাদেরকে। এই দেশে সরকার কাজ করছে না। 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর সরকার শপথ নেওয়ার কথা বলছি, সেটা ঘটা এক জিনিস, আর 6 মাস পর একই ঘটনা ঘটা একেবারে ভিন্ন জিনিস। সরকারের সমস্যা আছে, সরকারের সমস্যা থাকতেই পারে। তারা গেছেন, তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আরও বেশি পদক্ষেপ চেয়েছেন, এবং সরকারও টু সাম এক্সটেন্ট রেসপন্ড করেছে। অপারেশন ডেভিলস হান্ট নামে একটা অপারেশন শুরু করেছেন, অনেক গ্রেফতার হচ্ছে। কিন্তু এই শয়তানদের খুঁজবেন এবং ধরবেন, তো এত শয়তান আমাদের এখানে ছিল, এতদিন পদক্ষেপ নেননি কেন? প্রশ্ন আসতে পারে। একটা সরকার স্পন্টেনিয়াসলি এগুলো করার কথা ছিল, কিন্তু এখন রীতিমতো অভিযান করে করা হচ্ছে। এটা আরেক আলোচনা। জনাব হাসনাত দেখছেন তাদের আগের প্রতিবাদ বা সবকিছু, এবং আমি সার্জিসকে একটু যোগ করতে চাই, তাকে নিয়ে আমি কথা বলেছি আগের দিন রাতে, মানে যখন এই ঘটনা ঘটেছে গাজীপুরে, সেদিনই রাতে যারা সার্জিসও স্টেটাস দিয়েছেন যে তারা সবাইকে দেখে নেবেন, তারা যাচ্ছেন গাজীপুরে। একই ধরনের হুমকি ব্যক্তিগতভাবে, যে আমরা জনগণ একত্র হয়ে আমরা মব তৈরি করে কাজ করব। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সরকারের উচিত হবে তাদেরকে বার্তা দেয়া, তাদের বন্ধুরা যারা সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তাদের উচিত হবে তাদের বন্ধুদেরকে শান্ত করা। আমিও এই ভিডিওটা করছি, আমি জানি না তারা দেখবেন কিনা, তাদের চোখে পড়বেন কিনা। এটারও উদ্দেশ্য আমি তাদেরকে শান্ত করতে চাই, যে তাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চাই, যে তাদের সাথে দেখা হলেও আমি ঠিক একই কথাটাই বলবো। এমন পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ তৈরি করছে। মানে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর এগুলো হতে পারে, যে কোনো কিছু করা যাবে, শত্রুকে ক্রাশ করে দিতে হবে, নাহলে সে তোমাকে শেষ করবে। এগুলো সঠিক কথা না। শত্রুকেও আমরা কিভাবে এমন জায়গায় নিয়ে যাব যে সে আমার প্রতি বিপদ না, হুমকি না, সেটারও পদ্ধতি আছে, এটা না। আর শত্রু সত্যিই ফিরে আসতে পারে কিনা এবং আমাদের বিপদ ঘটাতে পারে কিনা, এটা নিয়ে আমার 100% কনফিডেন্স আছে যে সেই সম্ভাবনা নেই। কয়ে বেটা, তুই আমার চিনস? তুমি কে? আমি নেতা, রাজপথে ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সরকারের সময়, কি তুমি আমার চিনো না? এইটা কইয়ে মনে করলেন কলারও ধরছে, তুই হাইব্রিড, লোকাল এলাকা আমার, আমার। মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী, বিএনপির কিছু কতিপয় বিপথগামী নেতা, কথিত কর্মী, আমি বলি আওয়ামী লীগও ছিল, এগুলাই কিন্তু আওয়ামী লীগরে মারা দিছে। তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করেছে। হাইকমান্ড অন্যরকম ভূমিকায় আছে। বরাবরই বলি, একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলছিল এসপির অফিসে, দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এই লোয়ার লেভেলে যারা আছেন, একদম গ্রাম পর্যায়ে, তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে না। আর এই প্রথমবারের মতন যখন বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো এই যে মিনি ডেভিল রাস্তায় ভাইসে উঠতেছে, যে ক্ষমতার জন্য তোরে মাইরা লায়াম, ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট, দেশীয় অস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর ঝাঁপাই পড়তেছে। কিসের জন্য ক্ষমতায় আসছেন? না এখনই কেন? কারণ চাই, এলাকাটা আমার চাই, আমরাই তো আসবো। সিদ্ধান্তটা কিন্তু এরকমই মোটামুটি ঢুকে গেছে বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে। কিন্তু তারা নিজেরও বুঝতেছে না, তারা হচ্ছে যে কি বলা হয়, যে নিজেদের ক্যাশেই নিজেরা আগুন লাগাই দিচ্ছেন। আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরায় বাইরাইয়া তারের মতো সোজা করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীর দাগনভূয়াতে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, 15 জন আহত হয়েছেন। এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকুপি, লাফালাফি, মারামারি, গোলাগুলি, বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপে মারতেছে। ওয়াই? মানে মাত্র তো 6 মাস হলো, গেল 3 দিন আগে না ভাই ধানমন্ডি 32-এর নমুনা দেখা বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা দিছে পোলাপাইন।
তারা কি বলছে ইটখালি মুজিব ঘরের উপর দিয়ে চলবে? তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য। শিক্ষা নেন। এখন আমরা যখন এগুলা বলি, এতদিন ভাল লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্রলীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন, এখন যখন ছাত্র দলের গুলা বলবো অনেকের কাছে ভাল লাগবে না। আবার এক সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন, তখন মনে হইব যে ভাই ঠিকই কইছিলাম। আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন, আমরা কিন্তু উচিত কথাটাই বলি, ওয়ার্নিং দিই। তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে, যানজট লেগে গেছে, পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাভেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি ফটিক কাকু, না মানে ফটিক ভাই, তিনি মানে লোকবল নিয়ে আইসা বাধা দেন জাভেদ ভাইরে। জাভেদ ভালো হয়ে যা, রাজপথ আমার, আম দা কিং, মানে এরকম মনে বলছে আর কি। হ্যাঁ, তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে বাক্য বিনিময়। তারপরে একজন উঠা গেছে, বেটা এই হাত থাকতে মুখে কিসের কথা? রাইট, এতদিন কিলানোর মানুষ পাই নাই, প্রয়োজনে নিজের তারারে কিলামো, বাট কিলাইয়া প্রমাণ করবো। শক্তিশালী মাঠে নামছে, এলাকাতে একটা আওয়াজ তোলো। এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে গ্যাঞ্জাম, দৌড়াদৌড়ি, বাজারে দোকানপাট বন্ধ, শাটার লাগাও, পিটাপিটি অবস্থা। পরিস্থিতি খারাপ হয়, আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে। আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয়, ফলে তাদের পরিচয় জানা যায়নি। গেল 1 মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আর আমাদের কি বলে যে থানার পুলিশ বরাবর ক্ষমতায় যারা থাকে তাদের মানে ক্ষমতায় আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে। এগুলো বন্ধ হবে কখন? অপারেশন ডেভিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে, এটা কিন্তু বলা না যে আওয়ামী লীগের ডেভিল। আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের 2টা গ্রুপ এরকম লাগালাগি করে, তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? ডেভিল হান্ট তো মাঠেই চলতেছে, এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি মানে বুঝলাম না বিষয়টা। বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তারেক রহমানের? প্রতিদিন বেচারা 1-2 বার লাইভে আসতেছেন, বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমে আসতেছে, তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাঁধা মনে হয়। আগামী দিনে ক্ষমতায় আসবে, চাটতে হবে। পরিবর্তনটা কখন হবে? আর এই যে আমরা যারা সুশীল জনতা, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আপনাদের এগুলোও দেখতে হবে। বিষয়গুলো হচ্ছে কি, পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে, যে চাঁদাবাজি নাই মানে নাই, এগুলা বন্ধ হইতে হবে ভাই। নয়তো আপনাদের কপাল এরকম ইট পাথর, দেশ তো এরকম 16 বছর মোটামুটি পলাই টলাই ছিলেন, এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে। মুবারক, ঈদ মুবারক। অনেকেই বলতে পারে যে তুষার ভাই কি অবস্থা, ঈদ মুবারক কেন বলতেছেন? আরে ভাই কারণ আছে, যথেষ্ট কারণ আছে, বলতেছি শুনেন। বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। এ কি ঘটাই দিল, পিনাকির বাসা পোড়াই ফেললো। আপনি ভাবতে পারেন? দর্শক বন্ধুরা যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালি পিওর কিনা, মানে সত্য কিনা, আপনারা নাকি জানাবেন। গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে, যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে। মানে কি, আওয়ামী লীগ ইজ ব্যাক। প্রতিনিয়ত আপনার আওয়ামী লীগের উপরে, কিংবা বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশে যে স্মৃতিগুলো ছিল, স্বাধীনতা আর যে ভাষণের যে স্মৃতিগুলো ছিল, কিংবা আপনার 71 সালের যে স্মৃতিগুলো ছিল, সমস্ত কিছু এই পাকিস্তানি রাজাকার বাহিনীরা একদম শেষ করে দিচ্ছে। প্রতিবাদে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে, তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে। মানে দেওয়ালে একটা পর্যায়ে পিঠ ঠেকে গেছে, বিধায় বর্তমান এই ধরনের কাজ করতেছে। তবে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিমূলক ভাষণ, কিংবা একে ধরতে হবে, ওকে খাইতে হবে, ওকে এই আলটিমেটাম, এইটা সেটা, মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে। আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা নাকি
পিনাকির কথায় নাচতেছে, তারা কি ভাবছে যে দেশে কি স্বাধীনতার লোক নাই? দেশে কি 71-এ যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে? না, মরে নাই। যদি আজকে মরে গেছে তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারতো না। অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল। তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা। কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, তাই নয় কি? তাই নয় কি বলেন? তাদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, কারণ এরা আসলে আল বদর আল শামস রাজাকার। আপনারা তাহলে বলে দিলেই তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী। আরে পিনাকি কিংবা যারা নাকি এই ধরনের বক্তৃতা রাখেন বাহির দেশ থেকে, তাহলে আপনারা সরাসরি বলে দেন যে আমরা স্বাধীনতা বিরোধী। আপনারা বলেন না কেন? কি ভয় লাগে? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে ভয় পান? বলে দিলেই তো হয়। তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতার লোকদের দেখে, এর জন্য আমরা বলি না। আমরা কুত্তার ন্যাঞ্জার মতো বেকা হয়ে আমরা কাজ করি অনলাইনে, কিংবা প্রতিনিয়ত দেশটাকে অরাজকতা পুনরায় পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালাচ্ছি। বলে দিলে তো হয়। ভয় পান নাকি? ভয় পান? একদম উচিত কাজটা করছে। আমি মনে করি যে এই কাজটা যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে। মানে যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই কাজটা অরিজিনালি বগুড়াতে ঘটাই থাকে, একদম জয় বাংলা করে দিছে, তাহলে সত্যি বলতেছি মন থেকে খুশি হয়ে যাব। কারণ এরা বা এদের কারণে বাংলাদেশটা শেষ হয়ে গেছে। এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট। বাংলাদেশে কখনো টেরোরিস্ট দেখছেন? যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি বলবো যে পিনাকি আর এদের যারা নাকি কুলাঙ্গার আছে এদেরকে দেখে নেন, তাহলেই টেরোরিস্ট দেখা সমান সমান হয়ে যাবে। হ্যাঁ ভাই, ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতেছি। কারণ দেখেন প্রতিনিয়ত দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করা যায়, করেই তো দিচ্ছে। স্বাধীনতার কোনো স্মৃতি আছে আমাদের বাংলাদেশে? নাই। তাহলে কি বোঝা যায় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী? এরা হচ্ছে পাকিস্তানি হানাদার সেই বাহিনীরা, সেই বাহিনীরা নাকি আমাদের বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে হামলা চালাইছে, যে বাহিনীরা নাকি বাংলাদেশের আপনার সার্বভৌমত্বের উপরে আক্রমণ চালাইছে, যে বাহিনী নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের উপর আক্রমণ চালাইছে। এই হচ্ছে সেই বাহিনীদের আল বদর রাজাকার আল শামসের 14 গোষ্ঠীরা। এরাই হচ্ছে এদের গোষ্ঠীবন্ড, বুঝছেন? এটাই হচ্ছে এদের গোষ্ঠী। তাই তো বলি পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে তারা দেশে কেন আসে না? কারণ এদের কথার মোতাবেক তো দেশটা এরা স্বাধীন করছে, অতএব এখন তো দেশে আসার কথা, তাহলে দেশে কেন আসতেছে না? পিনাকি স্পষ্ট বলেই দিছে যে আমি বাংলাদেশে যাব না, কারণ উনার মুখে আল্লাহর নামে শুরু করতেছি, মানে জামায়াতের কিংবা মুসলমানদের একটা বড় একটা বাহবা পাওয়ার জন্য। আর আমরা মুসলমান জাতীয় একজন হিন্দু যে নাকি হিন্দুকেও ঘৃণা করে আর মুসলমানের আপনারা ইসলাম বিক্রি করে কিংবা আল্লাহর নাম বিক্রি করে যারা নাকি অনলাইনে বাহবা পাচ্ছে, তাদের ইমানটা আসলে কোন জায়গায় গেছে এটাও আমার আসলে প্রশ্নের ব্যাপার। কিন্তু আফসোস লাগে যে মুসলমান ফিরে এসো, ফিরে এসো, মুসলমান ফিরে এসো। দর্শক বন্ধুরা, একটা কথাই বলতে চাই, যদি আওয়ামী লীগের ছাত্রলীগ অরিজিনালি এই ঘটনাটা ঘটাই দিয়ে পারে তাহলে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আপনাদেরকে সেলুট জানাই, কারণ দরকার আছে। কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় সামনের দিকে তো যেতেই হবে, সামনে যাই থাক না কেন। বাঘ আছে না সিংহ আছে দেখার বিষয় না, তবে সামনে কোনো বাঘ নাই, এটা 100% শিওর। সামনে কোনো বাঘ নাই, সামনে আছে হায়না, সামনে আছে কুত্তা, সামনে আছে বিলাই, সামনে আছে খাটাস, সামনে আছে বনের মনে করেন হিংস্র প্রাণীরা। আর বাঘ হচ্ছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। আর বাঘ এমন জাতি, বনের রাজা। যখন বাঘ একটু সাইলেন্ট থাকে তখন আপনার বনের যে খাক শিয়াল আছে তারা একটু মানে হইচই একটু বেশি করে, কারণ তারা ভেবে নেয় বাঘ মনে হয় বনে নাই, বন থেকে চলে গেছে। বুঝতে পারতেছেন? যখন পুনরায় বাঘ তার নিজের ভূমিকায় ফিরে আসে। একটা দেশ কে চালাচ্ছে সেটা সে দেশের মানুষ জানে না, আর সেই অভাগা দেশটি হচ্ছে বাংলাদেশ। সে হতভাগা মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না গত 6 মাস যাবৎ বাংলাদেশ আসলে কারা বা কোন দেশ
বা বিদেশি কোন শক্তি এই দেশ চালাচ্ছে দেশের জনগণ বুঝতে পারছে না। মানুষ ভাবছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। তারা ভাবছে এই দেশ কি সেনাবাহিনী চালাচ্ছে, এই দেশ কি প্রধান উপদেষ্টা চালাচ্ছেন, এই দেশ কি উপদেষ্টারা চালাচ্ছেন, এই দেশ কি সমন্বয়করা চালাচ্ছেন, এই দেশ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাচ্ছে, এই দেশ কি ফ্রান্স থেকে আমেরিকা থেকে কেউ চালাচ্ছে। মানুষ বিভ্রান্ত, মানুষ বুঝতে পারছে না। এটা কিন্তু পৃথিবীতে বিরল, কিন্তু বাংলাদেশের মানুষ সেটি দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী যখনই বলে যে একটা ভবন ভাঙা হবে, অমুকের বাড়ি ভাঙা হবে, অমুকের বাড়ি পোড়ানো হবে, পোড়ানো হচ্ছে। উপদেষ্টারা যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, আবার সমন্বয়করা যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, আবার সেনাবাহিনী যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে বাজার দর, বাজারের সিন্ডিকেট, সেগুলোর দিকে কারো কোনো খেয়াল নাই। আমরা যেটাই বলি না কেন, দেশের মানুষ এখন কিন্তু এক ধরনের চরম হতাশার মধ্যে আছে এবং সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, অরাজক পরিস্থিতি বিরাজ করছে, যেটি আদৌ কাম্য নয়। প্রত্যেক মানুষ ভেবেছিল ঠিক আছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আইনের আওতায় আনা হোক, সঠিকভাবে আনা হোক। এখন যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, এটা কাদেরকে নিধন করার জন্য? কোথায় সেই ডেভিলরা? কারা সেই ডেভিল? সাধারণ মানুষ, নিরীহ মানুষও আক্রান্ত হচ্ছে, তাদের খুব অমানবিক আচরণ করা হচ্ছে তাদের সাথে। এটি কিন্তু কাম্য নয়। এটা একটা স্বাধীন দেশের মানুষ তারা, কিন্তু স্বাধীন দেশ বলে তো আর এখন কোনো লাভ নেই। স্বাধীনতার সব চিহ্ন মুছে ফেলা হচ্ছে। যাই হোক, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাতে ইসলামী বুঝি না। আমরা বুঝি দেশের মানুষ যেন খেয়ে পরে ভালো থাকতে পারে, সেই ব্যবস্থাটা রাষ্ট্র কর্তৃক প্রদান করা। কিন্তু রাষ্ট্রের মানুষ বিভ্রান্ত। আমরা কারো প্রতি কারো কোনো নিয়ন্ত্রণ দেখতে পাই না। পুলিশের প্রতি কার নিয়ন্ত্রণ, সেনাবাহিনী কারা নিয়ন্ত্রণ করছে, সমন্বয়কদেরকে কারা নিয়ন্ত্রণ করছে, সেটি মানুষ বুঝতে পারছে না। এখন বলা হচ্ছে নতুন রাজনৈতিক দল করবে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে সমন্বয়কদের নিয়ে, হাসনাত সার্জিস নিয়ে, এবং সমন্বয়কদের উপর যে প্রভাব পড়তেছে, সমন্বয়কদের বিষয়ে সবাই আলোচনা করে, সমালোচনা করে। অনেক মানে কিছু সমন্বয়ক বা কিছু মানে তারা কিন্তু তাদেরকে নিয়ে অনেক কথা হয়। দর্শক শ্রোতা, যেই সমন্বয়করা আমাদের দেশটাকে স্বাধীন করেছে, যেই সমন্বয়করা 2024 সালে তাদের জীবন বাঁচিয়ে রেখে, তাদের প্রাণ বাজি রেখে আমাদের দেশটাকে আবারও স্বাধীনতার মুখ দেখিয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে, তাদেরকে নিয়েই এইসব কথা হচ্ছে এবং এইসব কথা খারাপ বলতেছে। আপনারা তো জানেন গাইজ, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।